নির্বাচন আসে, নির্বাচন যায়। রাজনৈতিক খুন, রাজনৈতিক সন্ত্রাস, বহু পরিবার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেই যায়। একেবারে রাজ্য রাজনীতির নিরিখে এই কথাটি কোনো আমল থেকে দূরে সরানো সম্ভব নয়। আর নেতারা যা বলেন তা তাদের নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে, সর্বোপরি মানুষকে বোঝানোর জন্যই তারা করেন। আমি বিভ্রান্তিমূলক বক্তব্য রাখেন এ কথা বলছি না, বা মানুষকে বিভ্রান্ত করার জন্য নেতারা বলছেন আমি সে কথা বলছি না। আমি এতটুকু বলছি মানুষকে বোঝানোর জন্য তারা কথাগুলো বলেন। এখন প্রশ্ন হলো যে এই প্রেক্ষিত কেন, এবং আমাদের যে আজকের আয়োজন আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলার অনুষ্ঠান, সেখানে আমরা বলছি নেতারা কি সত্য কথা বলে, এটা কি সত্য? আমরা এই কারণে এটাকে রেখেছি, প্রত্যেকটি নির্বাচনের পর ভিন্ন ভিন্ন স্টাইলে কথা শোনা যায় নেতাদের কাছ থেকে, এবং প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা তাদের নিজের মতন করে ব্যাখ্যা দেন, নিজের মতন করে কথা বলেন। বলতে পারেন চরিলামের শহীদ মিয়ার খুনের ঘটনা যেমন রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা, রাজনৈতিক সন্ত্রাসে খুনের ঘটনা, সেটা সচেতন নাগরিকরা মানে স্বীকার করবেন, এবং অবশ্যই সুস্থ মস্তিষ্কের নাগরিকরাও তা স্বীকার করবেন। আবার এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া বা নোটিফিকেশন জারির সময় থেকে যে ঘটনা ঘটেছে এবং তার নিরিখে যে ভোট প্রার্থী খুন হয়েছিলেন, রাজনগর ব্লকের ঘটনা, সেটাও রাজনৈতিক সন্ত্রাস খুন। রাজনৈতিক যে প্রেক্ষাপটে কিছু নোংরামি এই রাজ্যে আঁকড়ে ধরে রেখেছে, তার প্রতিফলন, তার বলা যেতে পারে তার জেরের ঘটনা। কে দায়ী? তার ধারককে, তার বাহককে, কে বা এগুলো বহন করে চলছেন, কারাই বা বহন করছেন, কারা কোন স্রোত থেকে এসছেন, কারা কোন পতাকা বহন করে এসছেন, তার ব্যাখ্যা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যেমন হয়, আপনার আমার সচেতন মানুষের, সুস্থ মস্তিষ্কের মানুষের ব্যাখ্যা এক জায়গায় নয়। আমরা কোনো নেতার নাম বলছি না যে তিনি এই নেতা, তার এই নাম, তিনি এই দলের, তিনি সত্য কথা বলেন। আমরা শুধু বলি নেতারা যে কথাগুলো বলেন তা কি সত্য, এবং নেতারা সত্য কথা বলেন এটা কি সত্য? আমরা প্রশ্নবোধকে আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি উত্থাপন করেছি। এখন একজন রাজনৈতিক দলের নেতা, রাজ্য নেতা, তিনি তার মতন করে সাংবাদিক সম্মেলন করে তথ্য দিয়েছেন। এখন কেউ কি সে তথ্য লোপাট করতে পারবে যে একটি বিজয় মিছিল থেকে একজন কর্মীর বাড়িতে, একজন রাজনৈতিক দলের কর্মীর বাড়িতে হামলা হয়েছে, সেই হামলা সে বাড়ির লোকজন দেখেছেন, তার প্রতিবেশীরা দেখেছেন, যিনি এবং যারা যে টিম হামলা করেছেন তারা দেখেছেন, তারপরে যদি বলা হয় যে এটা রাজনৈতিক হামলা নয়, রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা নয়, তাহলে কি বলা যাবে? এবার ধরে নেওয়া যাক যে যারা ভোট কর্মী, ভোট প্রার্থী, কিংবা যারা বড় করেন ভোটে লড়াই করেছেন, তারা তাদের সতীর্থদের নিয়ে, সহযোদ্ধাদের নিয়ে কাউন্টিং হলে গেছেন, সেখানে যাওয়ার পর তারা আক্রান্ত হয়েছেন, ফিরে এসে তারা কথা বলছেন। এখন ভেতরে যে 10, 12, 20 কিংবা 50 জন লোক আছেন, তাদের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো তারা তার রাজসাক্ষী। এখন বাইরে এসে যদি কেউ যদি বলে সেগুলো মিথ্যা কথা, কোনো রাজনৈতিক দলকে বদনাম করার জন্য ষড়যন্ত্র, সরকারকে বদনাম করার জন্য ষড়যন্ত্র, সেই কথাগুলো সেই 50 থেকে 60 জন যাদের সামনে ঘটনাগুলো ঘটেছে তাদের সামনে মিথ্যা বলে প্রমাণ হবে। আবার কেউ যদি সংখ্যাধিক্যের কথা বলেন যে এই আমলে এতজন খুন হয়েছেন, এই আমলে ততজন খুন হয়েছেন, এই আমলে একটিও রাজনৈতিক খুন হয়নি, সেই আমলে প্রতিনিয়ত রাজনৈতিক খুন হয়েছে, সেগুলো দিয়ে বাজার গরম করা যায়। একজন নেতার তার সিলেবাসে থাকা বিষয়ে তিনি ভাষণ দিতে পারেন। তার অর্থ এই নয় যে এই রাজ্যের সব মানুষ তা বিশ্বাস করে নেবেন। আমি শুরু থেকে বলছি, কোনো আমলেই রাজনৈতিক খুন, রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক নোংরামি মুক্ত এই সমাজ, এই ত্রিপুরা কোনো রাজনৈতিক দল ত্রিপুরাবাসীর কাছে উপহার দিতে পারেনি। এটা ত্রিপুরাবাসীর জন্য দুর্ভাগ্য বলা যেতে পারে, ত্রিপুরার জন্য দুর্ভাগ্য বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো, হয়তো আপনার ব্যাখ্যায় থাকবে যে পরিমাণ কমেছে। আমি যদি এই জায়গা থেকে তথ্য দিয়ে বলার চেষ্টা করি, তাহলে আমিও হয়তো বলবো যে এই আমলে যদি 60টি ঘটনা হয়, এই আমলে এসে 6টি ঘটনা ঘটেছে। আমি যদি বলি ওই আমলে 70টি ঘটনা ঘটেছে, এই আমলে এসে 60টি, কিন্তু মুক্ত হয়নি, কোনোভাবেই মুক্ত হয়নি।
কোনোভাবে কোনো নির্বাচন সেখানে এই রাজ্যে সাধারণ মানুষের কাছে আতঙ্কের পরিবেশ নয়, এই কথা কেউ বিশ্বাস করেন না। মায়ের কোল খালি হয় রাজনৈতিক দলের একাংশের কারণে। আমি সবাইকে দায়ী করছি না। এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অনেকের অনেকের অনেক অনেক অবদান আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, দেখুন, রাজনৈতিক দলেরা কোন দলের নেতারও ওই সত্য কথা বলে না, নিজের সত্য কথাটা গোপন রেখা পরের মিথ্যাটাও তারা প্রচার করার অভ্যাসে পরিণত। আমরা দেখলাম যেমন আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজনৈতিক হামলা হয়েছে না বললেই স্বীকার করে সবসময় যে রাজনৈতিক কোনো হামলা হয় না, বলে রাজনৈতিক খুন হয় না। যদি রাজনৈতিক খুন না হইয়া থাকে, আমরা দেখি 23 নির্বাচনে চরিলাম আড়ালিয়াতে শহীদ মিয়া খুন, এবার পঞ্চায়েত নির্বাচনে বিলুনিয়াতে খুন, সেগুলো কি রাজনৈতিক খুন না? রাজনৈতিক সন্ত্রাস না? বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর আমরা গ্রাম অঞ্চলে থেকে আমরা কিন্তু দেখি কোনখানে রাজনৈতিক গন্ডগোল হয় কি না হয়। তবে তাদের কাছে তারা সত্য প্রমাণিত হইতে পারে, তবে জনগণের কাছে রাজনীতিরা তারা সত্য প্রমাণিত হইতো না কোনোদিন, কারণ তারা মিথ্যা কথা বলিয়েই তারা রাজনীতিকে ডিগ্রি আদায় করে। কারণ রাজনীতি করতে গেলে তারা দেখেন কোনো ডিগ্রি লাগে না, তার শিক্ষাগত ডিগ্রি লাগে না, একমাত্র মিথ্যা কথার ডিগ্রিটাই রাজনৈতিক দলের প্রধান হাতিয়ার। যত মিথ্যা কথা বলতে পারবো রাজনীতিকে টপে উঠতে পারবো, নেতা হইতে পারবো। যদি সত্য কথা বলে সেই রাজনৈতিক নেতার কোনোদিনও নেতাগিরি করতে পারতো না, নেতার স্থান হইতো না। যার ফলে তারা রাজনৈতিক নেতারা ডিগ্রি হইল মিথ্যা কথা ডিগ্রি আর কালো চশমা ডিগ্রি। আমাদের রাজনৈতিক নেতারা তো কালো চশমা দিয়ে রাখে আর মিথ্যা কথায় ডিগ্রি পাস করে আইছে। তখন তারা যেটা কয় সেই দিয়ে মনে করে আমরা সাধারণ মানুষ, সেই দিয়ে বিশ্বাস করে নেন না। ত্রিপুরা সাধারণ মানুষ কিন্তু এত বোকা না, তার জবাবে ঠিকই দিব। পঞ্চায়েত নির্বাচনে যদি তারা জোর জুলুম করে মানুষের প্রত্যাহার না করাইতো, মানুষের বাড়িতে যখন নির্বাচনের ভোটের মাঝে ভোটের জন্য ভোট ভিক্ষায় গেল হইলে তখন মানুষ তার জবাব ঠিক দিল হইলে, কিন্তু তারা তো ওই জবাবের উত্তর দিতে পারত না দেখা, যার ফলে এই রিগিং এর ব্যবস্থা করছে, মানুষকে প্রত্যাহার করাইছে, প্রার্থী দিতে বাধা সৃষ্টি করছে এই শুধু এই জবাব দেওয়ার জন্য। কারণ মানুষের কাছে গেলে মানুষ এই জবাব চাইব। মানুষ এখন মৃত্যুর ভয় করে না, মানুষ কিন্তু সন্ত্রাসের পায় না, কারণ মানুষ এখন প্রতিবাদ করতে শিখছে এবং প্রতিবাদও করবো প্রতিরোধও করবো। যেখানে যেখানে প্রতিরোধ করতে পারছে সেখানে সেখানে নির্বাচনের ফলের অবস্থা দেখুন, আর যেখানে প্রতিরোধ করতে পারছে না সেখানে নির্বাচনের ফলের অবস্থা দেখুন। এই গানগুলোই তাদের দিন যাইব, বেশি দিন আর করতে পারতো না। এবং আমরা প্রত্যেকটি ঘটনার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা ব্যাখ্যা করি, আমরা প্রত্যেকে তার মতন করে কথাগুলো বলি। আপনারা বলুন তো, যারা এই অনুষ্ঠান শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, একেবারে কোনোভাবে কেউ দায়ী নন, কোনো রাজনৈতিক দলের নেতা দায়ী নন, তার কর্মীরা দায়ী নন এই ধরনের হিংসার জন্য। এবং রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেছে, এই কথা কোনো সুস্থ মস্তিষ্কের নাগরিক বলতে পারবেন না। কারণ কাউন্টিং হলের ভেতর আক্রান্ত হতে হয়েছে রাজনৈতিক দলের প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ কাউন্টিং এজেন্টদের। নির্বাচনে কাজে যুক্ত যারা আধিকারিকরা আছেন তাদের সামনে ঘটনা, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গেছেন, তাদেরকে সেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তারা যাতে কোনো ঘটনা না তুলতে পারেন তার জন্য সকাল থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। কমিশনের তরফে নিরাপত্তার জোরদারের কথা বলা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে। কার্যত পুলিশ তার মতন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক হিংসামূলক ঘটনা যখন ক্রমাগত বেড়ে চলছে, তখন কোথাও কোথাও কমিশনের আধিকারিক, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার থেকে শুরু করে অনেকের মধ্যে বলা যেতে পারে তার দায়িত্ব পালনে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। সেটা প্রমাণ হয়েছে সাধারণ মানুষের কাছে, জনতার আদালতে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। বিবি24। আসলে নেতারা সত্যি কথা বলে না, একমাত্র
শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যের এখন যে সরকার আছে এই নেতারা, বিজেপি নেতারা দোজোগো মিথ্যা কথা বলেন, দোজোগো মিথ্যা কথা। এত মৃত্যু আমি আর কোন রাজনৈতিক দলের নেতারা দেখি এত মৃত্যু শুনতে পাইনি। কিন্তু 10,300 নেই দিবে আজকে পর্যন্ত কিন্তু কিছু হলো না। আমার মনে হয় 10,300 মরতে মরতে সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ইলেকশন পার হলে তারা সব ভুলে যায়। আর মিসকল বাবা নিয়ে এখনো কোথায় আছে? এত বড় মিথ্যা কথা। হ্যাঁ, আসামের মুখ্যমন্ত্রী নাম ভাবেন কি ভুলে গেছি, উনিও এত বড় মিথ্যা, মানে রেকর্ড করে রাখ, যা বলছি কথাগুলি রেকর্ড করে রাখো। মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা। মানুষকে খুন করে ও বলে না না আমরা তো খুন করিনি। দেখুন চুরিলামে সিপিএম এর একজন লোককে খুন করলো, জেল থেকে যখন বাইর হয় তখন ফুলের মালা দিয়ে নিয়ে গেল, মনে হয় যেমন পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ জিতে এসছে এরকম ভাবে ফুলের মালা দিয়ে নিল। এত দজগজ তারা মৃত্যু আমি আর কখনোই দেখি না। নমস্কার দাদা, এটার জবাব পাবে 28। এবং আপনারা অনেকে আছেন আজ নানা জায়গার নানা কর্মসূচির কথা শুনেছেন, কর্মসূচির কথা জেনেছেন, কর্মসূচি সম্পর্কে অবগত হয়েছেন। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, রাজ্যের যারা বলতে পারেন প্রবীণ নাগরিক আছেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল পরিচালিত বিগত কয়েক দশক ধরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দেখছেন, আপনারা প্রত্যেকেই বোধহয় সেই কথাটি স্বীকার করবেন যে এখনও রাজনৈতিক হিংসামুক্ত কোনো নির্বাচন কোনো সরকার, কোনো নেতা বাবুদের কল্যাণে করা সম্ভব হচ্ছে না। এবং গত কয়েকদিন ধরে নির্বাচন নিয়ে অনেকেই কথা বলছেন, অনেকের কাছে নানা রকমভাবে ব্যাখ্যা আছে। প্রায় 71%, প্রায় 70% আসনে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ঘটনা এ রাজ্যে নজির, তারপরও যে আসনগুলোতে নির্বাচন হয়েছে সেসব আসনগুলোতে নির্বাচন প্রেক্ষিতে যা যা ঘটেছে, কয়টি ঘটনায় পুলিশ, নির্বাচন কমিশন সুন্দরভাবে ব্যবস্থা গ্রহণ করে রাজ্যের প্রত্যেক নাগরিকের কাছে দৃষ্টান্ত রাখার মতন কাজ করতে পেরেছে সেই উদাহরণ নেই। এবং গত কয়েকদিন ধরে যে কয়েকটি ঘটনা শোনা যায় এবং গতকাল গণনাকে কেন্দ্র করে যে তথ্য বেরিয়ে এসছে, দেখা গেছে যেখানে যেখানে বিরোধী প্রার্থীরা এগিয়েছিল, মানে ভোট গণনার ক্ষেত্রে লিড করার ক্ষেত্রে হয়তো বা এগিয়েছিল, জয়ী হয়েছে এমন উদাহরণ নির্বাচন কমিশন সঠিক তথ্য দিলে বেরিয়ে আসবে। কিন্তু যেখানে যেখানে এগিয়েছিল সেখানে নোংরামি, উচ্ছৃঙ্খলতা চরম আকার নিয়েছে। যেসব জায়গাগুলোতে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা, রিটার্নিং অফিসাররা গণনাকালে যেখানে যেখানে তারা তাদের মতন করে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছেন যে বিরোধীরা এগিয়ে রয়েছে বা জয়ী হতে পারেন, সেখানে সেখানে নোংরামি সবচেয়ে বেশি হয়েছে, উচ্ছৃঙ্খলতা চরম আকার নিয়েছে। নমস্কার, কে বলছেন? কুমারকে বলছিলাম। হ্যাঁ বলুন। যদি আমি যে কোনো একটা জায়গায় বইয়ে যাচ্ছি, আপনার গাড়ি থেকে বলছি, তো আপনাদের টপিকটা দেখলাম নেতারা সত্য কথা বলেন, নাকি সত্য? অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি কুমার আপনাদের সামনে কিন্তু বুক চিপিয়ে আমি কথা বলি। আপনাদের যখন মিডিয়া হাউস ভাঙা হয়েছিল, আপনাদের সংবাদপত্র উদয়পুরে থেকে প্রতিবাদী হলাম, এগুলো থেকে আমি, বা আপনি যে ওই 9টার সময় প্রোগ্রাম চালান, রঞ্জিত শাহ ছিলেন, যাই হোক, হাও বার এনিথিং, 95% মিথ্যা কথা বলে। আমরা তো 2017 সালে আমাদের কুমারঘাট পিডব্লিউ ময়দানে অমিত শাহ এসেছিল, শুনেছিল যে রোজ দিলের গুনেগার
হাসপাতাল থেকে বাংলায় বলছি। আমি একদম সামনে গিয়ে আমি রেকর্ডিং করেছিলাম। ওই আরেকটাকে আসাম প্রাক্তন কংগ্রেসের নেতা হিমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ সোনোয়ালকে ফেলিয়ে তার নামে আরো কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতিতে যুক্ত আছে। সে বললো আমি তো কিছু বলছি না, আসলে ওই সর্বশিক্ষা সব হয়ে যাবে। এগুলি দিকে তারপর শুনে যাও ধর উনি আমাদের এলাকায় যে কোনো জায়গায় উনি মানে হোটেল থেকে বা কোনো জায়গাতে খাওয়া নিষিদ্ধ ছিল, উনি আমাদের এলাকার আমাদের বাড়িতে খেয়েছেন থাকছেন। হ্যাঁ, এগুলি তো বাচ্চাই কোথায় গেল? এই বছরে 50,000 চাকরি, আর কোথায় গেল আপনার ওই কি বলবো যে সর্বশিক্ষার নৈতিক তার নাম কি আসামের মুখ্যমন্ত্রী, সে বলেছিল আইনগত না, আইনগত আমরা দিব দিছে। আর সুনীল দেওধর সুনীল দেওধর হলো 2000 মুখ্য কান্ডারি। গরু যখন পাচার হয় আমরা কুমারঘাট থানার সামনে আমরাও ছিলাম। তখন ওই সাউথের বা দক্ষিণ জেলার গাড়ি আমরা ভালো হবে দিয়ে বলে আমি বলবো মহাশয়। এই জন্য ওনাকে ঘটিয়ে দেয়। আমরা বাঙালি না, নন বাঙালিও হোক, আমাদের ত্রিপুরাতে মানে মানুষ একটু লুবি বেশি। কেন আবার লকডাউনের সময় হয়তো অনেকে বেরোতে পারছে না, কিছু না। আমি তো গাড়ি কিনেছি, আমি লকডাউনের সময় একদম আমার সিভিল একদম ওকে আছে। তো 5 কেজি চাল দিয়ে কি হবে? তো ভোট হয়েছে, ভালো হয়েছে, কিন্তু নেতারা কিন্তু 95% মিথ্যা কথা বলে বাদ করে। মানে এখন যে সরকার চালাচ্ছে ওনারা কাকা রতনলাল নাথ, বিশ্ববন্ধু সেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আজকের এই প্রেস মিটে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে। বলছি আমতলী থেকে। হ্যাঁ, বলুন। না, নেতারা যা বলে সব সত্য কিনা সেটাই আমি বলতেছি, কিন্তু তারা যে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তারাই তাদের দৌড়ে নিব। একমাত্র কেন্দ্রের দিল্লি সরকার আসবে কেউ তারা বাইকে দিচ্ছে, মানে বাংলাদেশের মতো পরিস্থিতি তীব্রতা হয়ে যেতে পারত। এই কারণে বলছি আর কি, হেমন্ত বিশ্ব শর্মা যাই বল, হ্যাঁ, এরপরে অমিত শাহ সবই মিথ্যার উপরে হচ্ছে। একমাত্র দিল্লি সরকার আসবে কেউ তারা বাইকে দিচ্ছে, মানে বাংলাদেশের মতো পরিস্থিতি হয়ে যাবে এটাই। আজকের এই প্রেস মিটে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন। আমার সঙ্গে আমার এই প্রেস মিটে আজকে উপস্থিত রয়েছেন আমার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক আদরণীয় শ্রী বিপিন দেববর্মা মহোদয়। প্রথমেই
আপনারা অবগত আছেন। হ্যাঁ বলুন। বলছি ওনাদের ঢোলটা ওনারা যে খুশি তেমনিও খুশি এমনি বাজার, পাবলিক জানে কি হয়েছে। ত্রিপুরার অটোওয়ালা থেকে রিক্সাওয়ালা থেকে দিল্লির থেকে সবাই জানে ভোটে কি হয়েছে। যে ভোট হওয়ার ঘরে যে ভোট দিত এটা সবাই জানে। ওনারা প্রেস মিট একটা না 5টা করে না, পাবলিক তো জানে। আর জয়ের উল্লাস তো সেই উল্লাস নেই, যেটা হতাশা ছিল সেটা নেই, কারণ তারাও জানে ডাক্তারের ঘরে ছিল। এসব তাদের ভাষণগুলো শুনে পাবলিক কোনো ইন্টারেস্টিং নেই। তো আছে মারামার ভাঙারুলা চলছে আর কি। মানুষ এত উল্লাসে থাকতো, তারা আজকে আপনার আজকের দিনে এমন কিছু একটা হতো, মানে শারীরিক শুধু জায়গা হতো। এরকম তো কিছু নেই। জানে যে আপনার যদি 2 নম্বর করে সবগুলো হাতে নিয়েছেন, তো পাবলিক সবাই জানে। আপনারা দোষটা প্রেসপেক্ট করুন, কারণ যে বিশ্বাসটা ওটা আপনার দাঁড়াতে পারবেন না। আসলে যে আপনি একটা কথা যখন আপনাদের সামনে যেরকম একটা বিশ্বাস করি, তারা কিন্তু মানুষকে বিশ্বাসটা দিতে পারবে না। যেমন আপনাদের উপরে মানুষের বিশ্বাস রেখে মানুষ আপনাদের প্রোগ্রামটা অনেক দেখে অনেক ইয়ে করে। যেমন আপনাদের আপদে বিপদে পাবলিক অনেক সহযোগিতা করছে, আমি জানি। আমরা অনেক সময় বলতাম তারা আপত্তি বলছে, কারণ নেই, শুধু সামনে করে বলছে, কাজে বলাতে কোনো ইয়ে নেই। যে গত 8ই আগস্ট আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হয়েছে এবং 12 তারিখে সেখানে তার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফল অনুযায়ী আপনারা জেনে খুশি হবেন। নমস্কার, কে বলছেন? যে হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আমি বলছিলাম, বেশি শক্তি গণতন্ত্র দেশের মধ্যে বেশি দিন থাকে না। কালকে ভোট গণনার সময় যে নমুনা দেখলাম আপনাদের মাধ্যমে, আমরা জানলাম যে যেখানে যেখানে বিরোধীরা এগিয়ে আছেন বা জেতার পক্ষে আছেন, ওখানেই সমস্ত কিছু তারা গন্ডগোল পাকিয়ে পেশি শক্তির মাধ্যমে দখল করে নিয়েছেন এবং দখল করার চেষ্টা হচ্ছে। তো গণতন্ত্র দেশের মধ্যে তো জনগণের শেষ কথা বলি। তো এই গণতন্ত্র দেশের মধ্যে পেশি শক্তি বেশি দিন থাকা যায় না। এটা আমাদের একটা এক্সাম্পল, উদাহরণ 1988 থেকে 93, তখন আমাদের ত্রিপুরায় যে একটা জোট সরকার ছিল, তারাও এই সমস্ত পেশি শক্তির মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে চালাবার চেষ্টা করা হয়েছিল। তো 5 বছর পরে তাদেরকে এরপরে তারা গণতন্ত্রের কাছে হেরে গেল। তো এটা হয়তো গত 5 বছরে শেষ হয়নি, কিন্তু 6 বছর চলছে। তো দিনটা তো সব একদিন সমান যায় না। মানুষ যখন বুঝবে গণতন্ত্র দেশের জনগণের শেষ কথা, গণতন্ত্রের সংবিধানের মোতাবেক গণতন্ত্রের মানুষের শেষ কথা বলে। সুতরাং মানুষের সঙ্গে যদি আমি প্রতারণা করি, মানুষের সঙ্গে যদি আমি বেইমানি করি, মানুষকে যদি আমি রক্তাক্ত করি, তাহলে সেই মানুষ একজন মানুষকে দেখে আরেক প্রতিবেশী এটার উপর খেপে যায়। মানুষ চায় শান্তি, কারণ শান্তি হচ্ছে উন্নয়নের মূল চাবিকাঠি। তো এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আর সপ্তমে তো জয়েছে ভারতবর্ষের আমাদের সংবিধানের এবং বিভিন্ন জাতীয় পতাকাতেই বলুন বা আমাদের টাকা পয়সার মধ্যেই বলুন, দেখা আছে সত্যমে তো জয়েছে। সত্যরেই একদিন জয় হবে। তারা সত্যর কথা বলে যদি এখানে বেইমানি করে বা মানুষের সঙ্গে যদি প্রতারণা করে, তাহলে এটার ফল ভুগতে হবে। ঠিক আছে, হ্যালো, ভালো থাকেন। ছয়শো 6টি গ্রাম পঞ্চায়েত রয়েছে
তার মধ্যে ভারতীয় জনতা পার্টি 584টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি দখল করেছে। টোটাল। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, বিজেপি দল আসলে গণতন্ত্র বুঝে কিনা জানি না, কিন্তু মানে না, এটা সত্য। তাইলে তাদের যদি মানতো, তাইলে তাদের এত মিথ্যা কথা বলার প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই দেখবেন শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি। কি কারণ? কারণ তো নাই, আমি তো দেখছি না। কাজ করলে জনসাধারণ ভোট দেবে না, এটা হতেই পারে না। কারণ জনগণ বেঈমান নয়, ওরা নেতারা বেঈমান হইতে পারে। কারণ আমি জোট আমল দেখেছি, এত কিছু খারাপ হলেও তারাও কিছু কাজ করেছে। যেমন ঋণ মেলা বলেছিল, ঋণ মেলা দেবে ভোটে জিতলে। হ্যাঁ দিয়েছে, কম বেশ দিয়েছে, যদিও এই কারণে ব্যাংকগুলিকে দুর্বল করে ফেলেছে। সব টাকা তো মানুষ ফেরত দিতে পারেনি। এই যে একটা অবস্থা, আসলে তো বিরোধী দল শক্তিশালী নয়, এই সুযোগটা তারা গ্রহণ করছে। কোটি কোটি টাকা কোথায় খরচ করছে জানি না। আমার মনে হয় বিরোধী দল যদি শক্তিশালী হয়ে আন্দোলন করে, জনসাধারণ জানতে চায় এত কোটি টাকার কোথায় যাচ্ছে, কার তলে খরচ হচ্ছে, এই যে একটা অবস্থা। যে আর বিজেপি দল 2 নম্বরিতে এক্সপার্ট। এখন রাজ্যসভার সদস্য মেজরিটি করার জন্য দেখবেন কোটি কোটি টাকা খরচ করবে। এই পঞ্চায়েত দিয়ে কিছু হবে না। আমার ব্যক্তিগত মতামত ছিল পঞ্চায়েতে বিরোধীরা একদম না দাঁড়ানো। কাজ করো তোমরা, দেখি। কাজ তো করবে না, লুটে বাটে খাবে। রেগার কাজ ওরা চালু করেনি, রেগাটারে সর্বনাশ করেছে। 3 মাস পরে একবার, ওই আমাদের এখানে গত পরশুদিন কাজ হয়েছে। এরকম তারা সব দিকেই মানুষকে বঞ্চনা করছে। টিএসআর এর 16টা বাহিনী খোঁজ নিয়ে দেখবেন, একটা বাহিনীতে পূর্ণ নেই, সব পেনশনে গেছে। আর বাহিনী আধা মাদা যা আছে। পুলিশে একই অবস্থা। 36টা দপ্তর আছে সরকারি, সবগুলিতে একই অবস্থা। 60,000-এর উপর লোক নিয়োগ করা যায় এখন। এই টাকাগুলি তারা কি করছে, কোথায় খরচ করছে? জনসাধারণ জানতে চায়, বিরোধী দুর্বল, এই সুযোগটা তারা লুটে করতে খাচ্ছে। আর গোলমাল তো হবে, কারণ এখানে আপনার ওই একটা কথা আছে যে যেই বাড়ির বড় বউ শাশুড়িকে বেশি যন্ত্রণা দেয়, মৃত্যুর পরে সেই বউ বেশি কান্নাকাটি করে। দাঁড়িয়েছে এখন ভারতকে অনেকে ঈর্ষার চোখে দেখছে, একদিকে প্রশংসাও করছে, আবার ঈর্ষার চোখেও দেখছে। তদ্রূপ রাজ্যের মধ্যে অনেকে ঈর্ষার চোখে দেখে বিভিন্ন ভাবে চক্রান্ত করছে যাতে ডিস্টেবিলাইজ করা যায়। তো সেই দিকে আমাদের সতর্ক রাখতে হবে। আমরা আছি, সরকার তো আছেই, আমাদের আরক্ষা দপ্তর আছে, সব আছে, কিন্তু আমাদের নজর রাখতে হবে। নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, সুনীল কুমার দাস। দেখুন, সত্য কথা নেতারা বলে এটা তো প্রশ্নই আসে না। তো এটা সম্পূর্ণটাই ভুল। তারা কোনোদিন সত্য বলা শিখবে কিনা জানি না, তখনই শিখবে। আচ্ছা, যাকে এই প্রসঙ্গে পরে আসি। আজকাল দেখুন ভারতবর্ষে যে অত্যাচার, এই আজকের যে অত্যাচার গুলি দেখতেছেন, রাজার সময়ে যখন রাজার রাজত্ব আসিল, জমিদারি রাজত্ব আসিল, তখনও বড় বড় অত্যাচার এই ভারতবর্ষে। পৃথিবীতে এমন আর কোন রাষ্ট্র নাই, যতদিন পাকিস্তান বাংলাদেশ এখানে আসিল ভারত, ততদিন যে অত্যাচার চলছে ভারতবর্ষে, হাজারো বছর থেকে আজকে পর্যন্ত অত্যাচার গুলি অব্যাহত আছে। একটুরও হেরফের নাই, শুধু শাসন ক্ষমতার লেগে। তার কারণ হইল, আপনারা জানেন নিশ্চয়ই, এই দেশের মধ্যে প্রথম আন্দোলন মহাত্মা জ্যোতিবা ফুলে, মাতা সাবিত্রীবাই ফুলে, তারপর
মুসলিম একজন মহিলা কি ফাতেমা বেগম নাকি এরকম আপনার গুরুচাঁদ বহুত মানে মহান ব্যক্তি। এরা কিন্তু মহান ব্যক্তি, এরা জাতিগত বাইকটা আজকে তাদের দূরে রেখে দিছে। তাদের আন্দোলন যে কার উপরে করছে, এই ব্রাহ্মণদের সঙ্গে আন্দোলন করছে। আপনি ইতিহাসগুলি জানেন, ব্রাহ্মণদের ইতিহাসগুলি যদি জানেন যে আমরা ভারতবর্ষের লোক কেন এত দীর্ঘদিন এই লাঞ্ছিত বর্লিত পীড়িত আমরা হইতাছি, আমরা হানাহানি মারামারি খানাখানি আমরা ভাইচারাটা বজায় রাখার লেগে কোন রকমের দিতেছে না। এই বলে জাতি বিদ্বেষ, এই বলে ধর্ম বিদ্বেষ, এই বলে ধনী গরিব, এই বলে উঁচু নিচু, মানে যেমন পারতেছে এইভাবে এই ব্রাহ্মণ সম্প্রদায় একটা অশান্তির বাসার সৃষ্টি করে দিতেছে। রাজনৈতিক দলতা এদেরই হাতে ক্ষমতা। গণতন্ত্র বলছে, গণতন্ত্র তো এরা মানে না, এরা গণতন্ত্র আনছে না। গণতন্ত্রটা এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর আমরা জানা গেছে যে আমি গণতন্ত্র তোমরা অধিকার দিয়ে গেছি, তোমরা গণতন্ত্র রক্ষা করো। আমরা রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে। গণতন্ত্র পালন যে করবো না এটা কিন্তু বাবা সাহেব ভালোই জানতো যে এই আর্য ব্রাহ্মণরা কোনোদিন ভারতবর্ষে গণতন্ত্রের মতন তারা ব্যবহার করবো না, তারা নিজের মতনই করবো। তারা এমন একটা মানে ভারতবর্ষে অত্যাচার চালাইতেছে, ভারতবাসী তো বুঝে না। এই যে এসটি ওবিসি করতে মূর্খর দল আছে, শুধু পেছনে গুগুর বাসা করে ঘুরে এই হক অধিকার সমস্ত কিছু ধ্বংস করে দিতেছে। কোন ইয়ে নাই। এসটি কেন করছে আজকে দেখে জেনারেলদের থেকে আমরা আলাদা করে নিচ্ছি, আমরা একই পরিবারের লোক। তারা একটা শুধু এসটি ওবিসি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ব্রাহ্মণ এইরকম বৈশ্য। বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খুব কেয়ারফুললি যে কোনো শব্দ ব্যবহারে মানুষের মধ্যে কোনো কনফিউজ যেন সৃষ্টি না হয় প্লিজ। তাহলে কি হয়, আমরাও কিন্তু খোরাকটা যারা আমাদের বিরোধী দলের আছে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি, সেটা আমরা দেব না। কারণ আমাদের পার্টি, আমরা সবসময় বলি পার্টি উইথ ডিফারেন্স, সেটা আমরা আগামী দিন আমরা আরো বেশি করে, ওই যে 3% আমি বললাম সেই 3% আমরা আগামী দিন ফুলফিল করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সভাপতি সর্বভারতীয়, ওনাকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, প্রচন্ড পরিশ্রম করেছেন। আমি ওনাকে বারবার বলেছিলাম যে কোথাও আমার যেতে হবে কিনা, উনি বলছেন না না আমরা যাচ্ছি আমাদের। এবং আরেকটা উনার নির্দেশে যে কমিটি করা হয়েছিল, এই কমিটির যারা আমাদের এমএলএরা ছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন বা অন্যান্য যে যাদের নেতৃত্বে এই ইলেকশনটা লড়েছে, আমি উনাদেরকেও আমি ধন্যবাদ দেব, উনাদেরকেও আমি মানে শুভেচ্ছা দিব যে উনাদের কারণেই এই যে জিত আমাদের হাসিল হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সুন্দর একটা টপিক দিয়ে নেতারা যে কথা বলে সব সত্য কথা নেই, নেতারা কোনোদিন সত্য কথা বলবে? নেতা তো হয় কিসের জন্য? লুটপাটের জন্য। তারা লুটপাট করে খাওয়ার জন্য মানুষের এই মিথ্যা কথা বলে মানুষকে টুপি পরায় নেতা সাজে। কোন নেতা সত্য কথা বলতে আমি দেখি নাই। আর এই যে নির্বাচন একটা গেল, সবসময় মিথ্যার বলি, তারা ভালো কাজ করছে, আগের সরকার খারাপ কাজ করছে। এই নেতার কাজ, মানে সত্য কথারে মিথ্যা কথা বাড়ানো হইলো নেতার কাজ, যা দেখলাম আমরা আর কি। এইসব মিথ্যা কথা কইয়া মানুষের টুপি পরানো, এই নেতার কাজ। টুপি না পড়াতে তাদের তো মানে কি কয় রাজত্ব কায়েম করতে পারবেন না। তারা নেতা হইতে গেলে এমএলএ হইব, মন্ত্রী হইব, বিভিন্ন হইলে তো টাকা রোজগারের ধান্দা দেবো। তারা টাকা রোজগার কিভাবে ধান্দা করবো কেউ দেখেন তো। এই যে বিজেপি একটা গভর্নমেন্ট আসলো, তাদের প্রত্যেকটি নেতা প্রথম কত টাকা ছিল আর এখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা বেড়েছে, তাদের বাড়িতে যদি এগুলো তদন্ত করে তাইলে বোঝা যাবে কত টাকা তাদের আছে। আর এই বিজেপি গভর্নমেন্টের মানুষরা অন্যদেরকে টিভি পাঠায়, এটি পাঠায়, হ্যান পাঠায়, তাদের জন্য পাঠায়। একবার কি দেখেছে তাদের কত টাকা ছিল আর এখন কত টাকা আছে? প্রত্যেকে এসব টাকা পয়সা পাইল। এই সব নেতা হয়ে লুটপাট করে খাওয়ার জন্যই তাদের এইসব কাজ। নইলে মিথ্যা কথা মানুষে বলে, মিথ্যা কথা বলা তো মহাপাপ। পড়াশোনা যারা করে তারা কিন্তু এই জিনিসটা জানে, নেতা যারা হয়েছে তারা কিন্তু পড়াশোনা জানে। পড়াশোনা জানি না, তারা মিথ্যা কথা কইতেছে। ওই একটি রাস্তা, টাকার মধ্যে তারা ডুবে আছে। তাদের মান নাই, সম্মান নাই,
বললো যে বামপন সরকার খারাপ, তাদের আমরা আইলে তাদের চাকরিটা আমরা ঘুরিয়ে দেব, দিয়েছে চাকরিটা। তো তারা মিথ্যা কথা বললো না। এই যে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে তাদের মানুষের মন দিয়ে ডিভাইড করে ফেলে তাদের। এরপর দেখেছি বিভিন্ন আপনাদের চ্যানেলে অনেক সময় অনেকে কথা বলে, শুধু আগে তো একটু বেশি খারাপ হয়েছে, আগে একটু খারাপ হয়েছে, মানে আগে খারাপ হয়েছে দেখেছি তারা খারাপ করতেইব। মানে আগের মানুষের যদি কথার কথা গুখায় তো তারাও গুখাইতেইব। এই কথা তো এই ধরনেরই তাদের কথাবার্তি, এই ধরনের কথাবার্তি বলে তারা নেতাগিরি করে, তাদের লাভ লজ্জা শরম বলতে কিছুই নেই। তারা সত্য কথারে মিথ্যা বাড়ানো আর মিথ্যা কথারে সত্য বাড়ানো, এই হলো তাদের কাজ। নেতারা, নেতারা পাল্লাতে যারা পড়বে তাদের কোনোদিনই শান্তি আসবে না। নিজেদের ব্যক্তিগত বুঝের মাধ্যমে চলতে হইব। নেতাদের কথা বিশ্বাস করলেই তাদের জীবনটা ফসকাইতে হইব। এই ত্রিপুরায় যে ঘটনা যাচ্ছে, দেখা গেল যে নাটকবাজি চলছে। তীব্রামথা যেই কথা বলে, বড় নেতারা যেই কথা বলে, যারা সাধারণ কর্মী কিন্তু সেই কথা বলে না। সাধারণ দ্বিতীয়বার ত্রিস্তরীয় পঞ্চায়েতে এই পর্যন্ত যে রেজাল্ট আমার কাছে, ও 97% ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট ছিল এরা বিজয়ী হয়েছে। জেলা পরিষদ সবগুলো পেয়েছে, পঞ্চায়েত সমিতি একটা ওরা পেয়েছে, বাকিগুলো ভারতীয় জনতা পার্টি। আর পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে। আমি উদয়পুর থেকে দেবদূত বিশ্বাস। হ্যাঁ বলুন। আজকে আপনাদের সাবজেক্ট নেতার কথা, নেতা সত্যি কথা বলেন কি সত্যি, তাহলে আমি বলবো এই 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছরের সিপিএম গভর্নমেন্ট, ওই সমস্ত নেতারা যা বলেছেন তাকে সত্যি হয়েছে? সত্যি হয়নি। যদি সত্যি হয়ে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতারা সত্যি কথা বলে, কারণ তাদের মতন মিথ্যাবাদী, তাদের মতন মানুষের জীবন নিয়ে খেলা, ছেড়ে খেলা, প্রাণহানি আমাদের বিজেপি গভর্নমেন্ট করে না। করেছে 5 বছরের মূর্খ কংগ্রেস দল আর মূর্খ সিপিএম দল। উদাহরণস্বরূপ 10,323, উদাহরণস্বরূপ সর্বশিক্ষা, উদাহরণস্বরূপ এই বিশালগড় যে বিমল চক্রবর্তী যে কোটি টাকা কেলেঙ্কারি, উদাহরণস্বরূপ কেশব পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী 700 কেলেঙ্কারি। সেই সত্যি কথা তো গীতা সে প্রতিজ্ঞা করেছে, যা বলব সত্যি বলবো, সত্যিটা মিথ্যা কিছু বলবো না। তাকে সত্যি বলেছে বলিন, তারা সত্যি বলেনি। তারা সত্যি কেউ বলে বুকের করছে সত্য। আমাদের বিজেপি পার্টির নেতা কর্মী যা আছে তাদের, কংগ্রেস সিপিএম তাদের না। আজকে যারা বলছে আমাদের বিজেপি সম্বন্ধে, তারা হচ্ছে মূর্খ মানুষ, তাদের ভিতরে কলমে কালি নেই, আর মূর্খ তারা। কারণ তারা মেরে চায় না, আর পাকিস্তানি লোক তারা। কংগ্রেস আর সিপিএম তারা নিজেরা ভারতমাতারে অসম্মান করে, তারা আমাদের ভারতমাতারে সমগত শিখে কি না শিখি তারা। তাহলে বলে যে আমাদের বিজেপির নেতারা সত্যি কথা বলতে, তারা সত্যি কিনা। ওই সমস্ত মূর্খ লোককে বসা করতে যায়। আমি দেবদূত বিশ্বাস উদয়বাসীর পক্ষ থেকে যে বুকে হাত দিয়ে বলার জন্য যে সত্যি করে মিথ্যা কোনটা, 5 বছর কংগ্রেস গভর্নমেন্ট না 25 বছরের সিপিএম গভর্নমেন্ট। মানুষের জীবন নিয়ে অনেক ছেলে মেয়ে খেলেছে ওরা, অনেক সীমারে খুন সন্ত্রাস, মেয়েদের মান সম্মান সবকিছু করেছে। তখন ওদের আত্মসমবোধ সত্যি কোনো মিথ্যে কোনটা বিচার করেছে। আজকে আপনাদের নিউজ চ্যানেলে রেখেছি, কতটা ভালো লেগেছে। আমি প্রত্যেক মুভি আমরা নিউজ চ্যানেলে ওই সমস্ত যারা অনেক ইয়ে করেছে, আমি তাদের কিছু বলবো না। একটু বলবো, যদি সত্যিকার কর্মের কাজে থাকে যে বিবেক অন্তর আত্মার প্রশ্ন করুক,
5 বছর কংগ্রেস গভর্নমেন্ট, সিপিএম এর 25 বছর। ওই নেতা কর্মীরা বিশাল বিশাল পার্টি অফিস, তাদের ব্যাংক ব্যালেন্স কত? মানে সরকার যে সরবরাহ করে ওই চশমার দাম কত? ওই চশমার দাম কত? আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। গ্রাম থেকে শহর আর শহর থেকে দেশ হয়, স্বাভাবিকভাবে এই নির্বাচন গ্রামের নির্বাচন। এই নির্বাচনে গ্রামবাসী দেখিয়ে দিয়েছে যে ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এ রাজ্যে আমাদের আদরণীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ। বলছিলাম নেতারা সত্য কথা বলে, আসলে সত্যি কিনা প্রশ্নবোধক। তো আসলে এই কথাটা আপনাদের টপিকটাতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, মানব বন্দ্যোপাধ্যায়ের কথা আর কি। নেতারা ভুল করব, জনগণ বৈজ্ঞা মরব। 97% ফাইলাইছে, জিতছে তারা। এমনিতে 71% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে। তো ত্রিপুরার রাজ্যের যারা মানুষ, এরা কি এত মূর্খ? একজন শিক্ষিত নাই। এরা যেটা কইতাছে এটাই সত্য। লজ্জা হয় একজন মুখ্যমন্ত্রী, শিক্ষিত ডাক্তার মানুষ, ওনার মুখ থেকে এরকম আশা করি না আমরা। যদিও লোকাল নির্বাচন, পঞ্চায়েত, টাকা পয়সা লুটপাটের জন্য এগুলো হয়, চাকরির জন্য। ওই কিছুদিন আগে দেখলাম যে টিএসআর এর চাকরি, এই চাকরি, এই চাকরি, বিভিন্ন জায়গা থেকে বিশালগড় কোথায় কোথায় ঘুষ দিতে হয়েছে। এগুলো তো হয়। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে। জুট পিরিয়ড জুট পিরিয়ড তো ছিল। হ্যাঁ, একজন বলেছে ঋণ মেলা দিয়েছিল, দিয়েছে। 37,500 চাকরি দিয়েছিল, সত্যি দিয়েছে। হ্যাঁ, জুট পিরিয়ডে অন্যায় হয়েছে, হয় না যে তা নয়। তার জন্যই তো গভর্নমেন্টটাকে ফেলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে। বামপন্থীরা 2 বার ত্রিপুরাতে এসেছে, 2 বার রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে। একবার 10 বছর কাটিয়েছে। নিপেনবাবু ভালোই ছিল, শেষ পর্যন্ত উনি জায়গা পাননি দলের মধ্যে। তবে যাকের পরবর্তী সময় আবার 25 বছর। তারপর ওই 25 বছরের সরকারটাকেও পাল্টিয়ে আরেকটা সরকার আনা হয়েছে। আমরা সবাই মিলে এনেছি, সাদরে গ্রহণ করেছিলাম। কিন্তু আজকে আমরা ওই যে মানব বন্দ্যোপাধ্যায়ের কথাটা, এটা হারে হারে টের পাচ্ছি। নেতারা ভুল করব, জনগণ মরবো, কেউর মাথা ফাটবো, কেউর হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় থাকবো। এটি তো স্বাভাবিক। আমরা শিক্ষিত হই, মূর্খ হই, যাই দেখছি আপনাদের মাধ্যমে সেটাই বলছি আর কি। ঠিক আছে, দেখা যাক। 97% ভোট পেয়েছে, ভালো। আগামী দিন আরো বেশি পাক, 100% পাক, আমরা আশা রাখি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল হয়েছে, এই ফলাফল সারাদিন ব্যাপী যে গণনা, এটার যে সে গণনাতে যে চিত্র বেরিয়েছে এবং যে ঘটনাগুলি হয়েছে সে সম্পর্কে আমাদের রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ফলাফল বহু দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই শাসক দল শুরু থেকে তাদের যে জনবিচ্ছিন্নতা, তাদের যে গত 6 বছরে অপদার্থতা, গত 6 বছরে
আমাদের রাজ্যের সমাজ জীবনের সর্বত্র যে ক্ষত সৃষ্টি করেছে, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদিতে, তার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম বারবার, এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে গ্রহণ করছে না। আমরা যদি গতকালের ফলাফল আমরা দেখি, ৭১% আসনে তো তারা জবরদখল করেই নিয়ে গেছে। যে বিভিন্ন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা প্রার্থী, তাদের রক্তাক্ত করে, একজনকে খুন করে মনোনয়ন দাখিল করতে দেন। তারপরও মাত্র ২৯% আসনে যেখানে প্রার্থী রাখা সম্ভব হয়েছে, সেখানেও প্রচার করতে গিয়ে নানাভাবে তারা বাধা সৃষ্টি করেছিল, ইনক্লুডিং যে ৮ই আগস্ট যেদিন। আপনারা কয়েকজন নেতৃত্বের বক্তব্য শুনলেন, তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কিন্তু আপনারা যারা গোটা রাজ্যের তথ্য জানতে চান, গোটা রাজ্যের বিষয়গুলো আপনারা জানতে চান, সেদিক থেকে আপনারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যেখানে প্রায় ৩০% আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। আর যদি ১০০% আসনে সত্যি সত্যি নির্বাচন হতো, তাহলে রাজ্যের পরিস্থিতি আপনারা উপলব্ধি করুন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।